আচ্ছা, প্রথমে আমাদের এখানে কি আছে দেখো, লাইবিলিটিস আর অ্যাসেটস দুইটা ঘর আছে, একটা অ্যাসেটস এর ঘর, একটা লাইবিলিটিস এর ঘর। আমাদের এই গুডউইলে করতে হলে এই দুইটা টপিক অর্থাৎ লাইবিলিটিস এবং অ্যাসেটস খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে যা শিখেছি সেই অনুসারে আমরা শুরু করি। প্রথমে বলছে ভ্যালুয়েশন অফ গুডউইল, এটা আমাদের কি করতে হবে, তার জন্য ওয়ার্কিং করতে হবে। আমাদের সর্বপ্রথম ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং এর প্রথমটা কি? ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড এই জিনিসটা লিখে আমরা ঘর আঁকবো আগে। এই জিনিসটা লিখে আমরা কি ঘর আঁকবো। আচ্ছা, প্রথম অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা দিব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস অর্থাৎ আমাদের অ্যাসেটস এর পাশে যেগুলি আছে ওইগুলি নিয়ে আসতে হবে। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করলে দেখি। আচ্ছা, আমাদের এখানে কি বলছে? ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ আমরা আমাদের যে এই একটা ঘর, এখানে টাকা টাকা আছে। আমাদের এই ঘরে কি বসবে? সর্বপ্রথম আমাদের আহ এইখানে বসাইতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, তারপরে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটস থেকে আমাদের কারেন্ট লাইবিলিটিস বাদ দিতে হবে। এটা আমরা জানি। কি আমাদের কি করতে হবে দেখো, আমাদের বের করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হলে আমাদের সর্বপ্রথম প্রেজেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস এই দুইটা বের করে প্রেজেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিতে হবে। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের উদ্দীপকের প্রশ্ন অনুসারে অর্থাৎ উদ্দীপক অনুসারে আমরা একটু কাজ করি। দেখো, এখানে অ্যাসেটস কি কি আছে? অ্যাকাউন্টস রিসিভেবল, স্টকস ইন হ্যান্ড আছে, প্লান্ট আছে, ফ্যাক্টরি, হ্যাঁ, এগুলি আছে। এখন এই জিনিসগুলি আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে কিনা, সমন্বয় যদি এগুলি দেওয়া থাকে এগুলি আর কোনো কাজে আসে। এই যে সকল আমরা পড়লাম এই পর্যন্ত, এখানে এই অর্ডগুলি যদি আমরা তোমার সমন্বয়ে পাই যদি, তাহলে আমাদের উদ্দীপকেরটা কাজে লাগবে না। যেমন এখানে আমরা কি পাইছি একটু দেখি তো। আমরা পাইছি কি? আহ একটু দেখো, নিচে লেখা আছে। আমরা পাইছি দেখো 2 নং সমন্বয়ের মধ্যে আছে স্টক 20,30,000, প্লান্ট 12,50,000, ফ্যাক্টরি 13,10,000। এই স্টক, প্লান্ট এবং ফ্যাক্টরি এই সকল যে তথ্যগুলি উপরে উদ্দীপকেও আছে। উপরের যে উদ্দীপক আছে ওইখানে এই তিনটা জিনিস পাবো, স্টক পাবো, প্লান্ট পাবো, ফ্যাক্টরি পাবো। এই তিনটা জিনিস উদ্দীপকের কি সংখ্যা নিব না আমরা। এইখানে যে যে সংখ্যাগুলি পাইছি এই সংখ্যাগুলি আমরা ম্যাথ করতে ব্যবহার করব। আচ্ছা, তাহলে দেখো, আহ এখানে আমাদের ব্যবহার করতে হবে কি? প্লান্ট, ফ্যাক্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টকস ইন হ্যান্ড। অর্থাৎ আমরা উদ্দীপকে এইগুলি পাইছিলাম। একটা জিনিস দেখো, আমরা উদ্দীপকে অ্যাকাউন্ট রিসিভেবল পাইছি, তবে এই অর্ডটা আমরা নিচে সমন্বয় পাই নি। আমরা পাইছি স্টক পাইছি, প্লান্ট পাইছি, ফ্যাক্টরি পাইছি। এই তিনটা জিনিসের মূল্য উদ্দীপকে যা আছে এবং সরি উদ্দীপকে স্টক, প্লান্ট, ফ্যাক্টরি উদ্দীপকে সংখ্যা আছে, ঠিক সমন্বয়ের মধ্যেও তাদের কথা উল্লেখ আছে। আমরা সমন্বয়ের জিনিসটাই নিব, অর্থাৎ উদ্দীপকে যে মূল্য আছে সেই মূল্য নিব না। আমাদের নিতে হবে কোন জায়গার তথ্য নিতে হবে? আমাদের নিতে হবে তোমার সমন্বয়ের যে কথাটা আছে, সমন্বয়ের যে অঙ্কের পরিমাণ আছে সেই অঙ্কের পরিমাণটা নিতে হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কি সমন্বয় ছিল না, এই জন্য এইখানে যেটা আছে সেটা আমাদের নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো, তাই করা হয়েছে। আমাদের উদ্দীপক থেকে আমাদের নেওয়া হয়েছে শুধু অ্যাকাউন্ট রিসিভেবল নেওয়া হয়েছে। প্লান্ট, তারপর ফ্যাক্টরি, স্টক ইন হ্যান্ড এই ওয়ার্ডগুলি, এর টাকাগুলি আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের সমন্বয় থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন আসি এই সকল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস যোগ করি। তখন আমাদের যোগ করার মাধ্যমে আসে 52,90,000 চলে আসে। এখন কারেন্ট লাইবিলিটিস সেম একই জিনিস। দেখো, কারেন্ট লাইবিলিটিস আমরা কিভাবে বের করবো? কারেন্ট লাইবিলিটিস বের করতে হলে আমাদের কারেন্ট লাইবিলিটিস এর এই পাশে যাওয়া লাগবে। এখান থেকে পিওর কারেন্ট লাইবিলিটিস আমাদের নিতে হবে। অনেক কিছু থাকবে তার মধ্যে এখানে উল্লেখ করে দিয়েছে আলাদা করে। ব্যাংক ওভারড্রাফট আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, আর প্রভিশন ফর ট্যাক্সেশন। এই তিনটা অবশ্যই তোমার আনতেই হবে। আচ্ছা, এই তিনটা আমরা নিয়ে আসলাম।
দেখো 1,50,000, ওই দেখো 1,50,000, তারপরে আছে কি অ্যাকাউন্টস পেবল 2,50,000, অ্যাকাউন্টস পেবল 2,50,000, এই যে নিচে আনলাম। তারপরে কি বলছে, প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রভিশন ফর ট্যাক্সেশন 5 লক্ষ আছে, সেই প্রভিশন ফর ট্যাক্সেশন 5 লক্ষ, এইগুলি নিয়ে আসলাম। যোগ করার মাধ্যমে আমাদের তোমার কারেন্ট লাইবিলিটিস মোট আসতেছে 9 লক্ষ টাকা। সুতরাং আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস 52,90,000 থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস 9 লক্ষ টাকা বাদ দিব, তাহলে আমাদের আসে ক্যাপিটাল ইমপ্লয়েড চলে আসে। আচ্ছা, পরবর্তীতে আসি আমরা, আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হলে আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, আমাদের ক্যাপিটাল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হলে সর্বপ্রথম আমাদের উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড যা পাইছিলাম, ক্যাপিটাল এমপ্লয়েড যেটা পাইছিলাম সেই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর লিখবো লেস, হ্যাঁ, হাফ অফ দ্য অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, এই জিনিসটা আমরা লিখব, এবং যেটা আমাদের কারেন্ট ইয়ার প্রফিট যেটা ছিল আমরা সেটা নিয়ে আসব। আচ্ছা, আমাদের উদ্দীপকে আমরা দেখি কারেন্ট প্রফিট ফর দ্য ইয়ার, অর্থাৎ কারেন্ট প্রফিট কত টাকা আছে। তোমাদের এই ক্যাপিটাল ইমপ্লয়েড অর্থাৎ এভারেজ ক্যাপিটাল ইমপ্লয়েড বের করতে হলে আমাদের সর্বপ্রথম আনা লাগবে ক্যাপিটাল ইমপ্লয়েড। কোথা থেকে আনবো, আমাদের যে প্রথম যে খরচ অর্থাৎ যে ওয়ার্কিং করেছিলাম সেইখানে ক্যাপিটাল ইমপ্লয়েড পাইছিলাম 43,90,000, সেই জিনিসটা আমরা এখানে লিখলাম ক্যাপিটাল ইমপ্লয়েড 43,90,000। তারপর লিখতে হবে লেস হাফ অফ দ্য অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, এই জিনিসটা আমরা কিভাবে লিখবো, সর্বপ্রথম আমাদের করতে হবে কি, সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে, কারেন্ট ইয়ার প্রফিট আমরা এই সমন্বয় থেকে নিয়ে আসবো, অথবা উদ্দীপকে যদি থাকে এইখান থেকে নিয়ে আসবো। আমরা দেখো কারেন্ট ইয়ার প্রফিট আমাদের 5 বছরের দেওয়া আছে, দেখো লাস্ট 5 ইয়ার্স এর প্রফিটটা দেওয়া আছে নিচে। প্রথম বছরের আছে 5 লক্ষ, দ্বিতীয় বছরে 7,20,000, তৃতীয় বছর আছে 7,50,000, চতুর্থ বছর আছে 8,20,000 এবং পঞ্চম বছর আছে 9 লক্ষ। অর্থাৎ আমাদের কারেন্ট ইয়ার প্রফিট নিতে হবে, অর্থাৎ শেষ প্রফিটটা আমাদের নিতে হবে। আমরা ওই হাফ অফ দ্য অ্যাডজাস্ট কারেন্ট ইয়ার প্রফিটের নিচে প্রফিট ফর দ্য ইয়ার এই কথাটা লিখে আমরা সেই কারেন্ট ইয়ার প্রফিট 9 লক্ষ নিয়ে আসব। এখন আরো কথা ছিল, এখানে যদি ব্যাড ডেপস থাকতো, এখানে কিছু কাজ আছে যে মানে আমরা এই অঙ্কে কাজগুলি পাচ্ছি না, এইখানে আর এখান থেকে কি এইখানের সম্পদ থেকে যদি আমরা কোনো কাজগুলি নিই ওইখানে গিয়ে বিয়োগ হবে, আমরা যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে বিয়োগ হবে, অ্যাসেটস এর ব্যাড ডেপস, অ্যাসেটস এর যে একটা ব্যাড ডেপস আমরা পাবো এই জিনিসটা ওইখানে গিয়ে বিয়োগ হবে। এবং লাইবিলিটিস এর কাছে, লাইবিলিটিস এর যদি আচ্ছা আমি একটু বলি, ধরো এখানে ডেপ্টরস ছিল, এই ডেপ্টরস এর টাকা একটা ছিল, এখানে আরেকটা ছিল, এই বিয়োগফলটাই ব্যাড ডেপস বলা হয়। আমি আবার একটু বলি তোমাদের, এইখানে ধরো তোমার দেনাদার আছে, দেনাদার 1 লক্ষ আছে, এখানে আছে 2 লক্ষ, এই 1 লক্ষ 2 লক্ষর যে ব্যবধানটা আছে এই ব্যবধানটা আমাদের ওইখানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে এখানে প্রফিট অফ দ্য ইয়ারের পরে লাইনে আমাদের বিয়োগ করতে হবে। আর এইখানে যদি এরকম থাকতো তোমাদের এই পাঁচটায়, এই পাঁচটার মধ্যে যদি থাকতো ক্রেডিটর্স, ধরো এখানে ক্রেডিটর্স আছে কিনা, নাই, এখানে ক্রেডিটর্স নাই। আচ্ছা, ক্রেডিটর্স নাই মানে অ্যাকাউন্টস পেবল আছে, একই কথা। যদি ধরো এখানে 2,50,000 আছে আর এখানে আছে 2 লক্ষ, ওখানে বিয়োগ ফলটা আমরা ওইখানে যোগ করতাম। ভালো করে মনে রাখবা, এই অ্যাসেটস এর যদি আমাদের যোগ বিয়োগ করতে হয় সেই জিনিসটা যোগ অ্যাসেটস এর যোগ বিয়োগের মাধ্যমে, অর্থাৎ অ্যাসেটস এর যে সমস্যাটার কথা আমি একটু মাত্র বললাম ওই জিনিসটা আমাদের ওইখানে বিয়োগ করতে হবে। আর লাইবিলিটিস এর এরকম কিছু থাকলে ঠিক ওইটা আমরা যোগ করে দিতে হবে। আমাদের এখানে আছে অ্যাকাউন্টস পেবল যেটা ক্রেডিটের সমতুল্য, অ্যাকাউন্টস পেবল 2,50,000 আছে, ধরো এখন সমন্বয় বলা থাকতো 2 লক্ষ, তখন আমাদের 2 লক্ষ আর 2,50,000 বিয়োগ করে যেটা আসতো সেটা আমরা কি ওইখানে যোগ করে দিলাম, কিন্তু আমাদের এগুলি কিছু এখানে বলা নাই। সুতরাং আমাদের এখন কি ট্যাক্সের কাজ করতে হবে, এখানে ট্যাক্স আছে 40%, আমরা এখন ট্যাক্সের কাজ করব। দেখো ইনকাম ট্যাক্স 40% দিব, কত আমাদের আসে, দেখো 3,60,000 আসে, অর্থাৎ
আমরা 3,60,000 কিভাবে বের করব? আশা করি তোমরা বুঝতে পারবা। আমাদের যে 9 লাখ টাকা আছে তার 40% দিলে 3,60,000 আসে। এখন আমাদের কি করতে হবে? প্রফিট দ্য ইয়ার অর্থাৎ কারেন্ট প্রফিট 9 লক্ষ থেকে আমাদের ইনকাম ট্যাক্স বাদ দিয়ে যা আসে সেটা আমাদের লিখতে হবে। এবং এই যে 5 লক্ষ এখানে দেখো তোমাদের কারেন্ট ইয়ার প্রফিট ছিল 9 লক্ষ টাকা আর ইনকাম ট্যাক্স ছিল 40%, যেখানে 3,60,000 আসে। 9 লক্ষ থেকে 3,60,000 বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে আমাদের সেই টাকাকে আমাদের হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট করা লাগবে। তাই 5,40,000 যদি আমরা হাফ দেই তাহলে আমাদের আসে 2,70,000। এখন আমাদের কি করতে হবে? 43 না 43,90,000 থেকে 43,90,000 কে 43,90,000 কে 2,70,000 বিয়োগ করবো। দুইটা বিয়োগ করার মাধ্যমে আসতেছে আমাদের 41,000 সরি 41,20,000 টাকা আসতেছে। তাহলে আমাদের এভারেজ ক্যাপিটাল ইমপ্লয়েড দাঁড়ালো 41,20,000 টাকা। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি। পরবর্তীতে আমরা দেখো আমাদের এখন তৃতীয় নম্বর ওয়ান কি আছে? ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট। আমাদের ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হলে আমাদের কি করতে হবে তোমরা কি জানো? আমাদের সর্বপ্রথম যতগুলি প্রফিট ছিল, দেখো আমাদের যতগুলি প্রফিট ছিল সর্বপ্রথম প্রফিট গুলি আনতে হবে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, মেইনটেনেবল প্রফিট বের করতে হলে ক্যালকুলেশন অফ মেইনটেনেবল প্রফিট বের করতে হলে আমাদের যত প্রফিট ছিল 5টা বছরে যত প্রফিট ছিল সব প্রফিট যোগ করব এবং 5 দিয়ে ভাগ দিব। দেখো এই যে এভারেজ প্রফিট, ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হলে সর্বপ্রথম আমাদের এভারেজ প্রফিট নিতে হবে। অর্থাৎ প্রথম বছরে 5 লক্ষ টাকা আমাদের লাভ ছিল, দ্বিতীয় বছরে ছিল 7,20,000, তৃতীয় বছর ছিল 7,50,000 এবং চতুর্থ বছরে ছিল 8,20,000, পঞ্চম বছর ছিল 9 লক্ষ টাকা। এই 5 বছরের টাকার 5 বছরের যে আয় ছিল সেটা আমরা 5 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের এভারেজ প্রফিট চলে আসলো 7,38,000 টাকা চলে আসলো। তারপর আমাদের সেই ইনকাম ট্যাক্স এখানে নিয়ে আসতে হবে। ইনকাম ট্যাক্স ছিল 40%, বইলাই দিছে আমাদের উদ্দীপকে। আমরা আবার একটু দেখে নিই যে কোথায় বলছিল। না বললেও আমাদের 40% ধরতে হবে, না বললেও ট্যাক্স 40% ধরতে হবে। তাহলে 7,38,000 এর উপরে আমরা 40% ধরলে ট্যাক্স আসে 2,95,200 টাকায়। এই 7,38,000 থেকে 2,95,200 কে বিয়োগ দাও, তাহলে আসে কত? 4,42,800 টাকা আসে। এখন ক্যালকুলেশন অফ নরমাল রেট অফ রিটার্ন, এইটা আমাদের বের করার, হ্যাঁ এটা আমাদের বের করার এতটা প্রয়োজন পড়ে না। আমাদের এখানে দিয়ে দিছে, দেখো আমাদের উদ্দীপকে দিয়ে দিছে। দেখো বলে দিয়ে বলছে আমাদের নরমাল রেট অফ রিটার্ন 12%। দেখছো 5 নম্বরে আছে নরমাল রেট অফ রিটার্ন। এই জিনিসটা একটু লক্ষ্য। আচ্ছা এই যে কোথায় দেখো 12% দেওয়া ছিল, সেটা এই জন্য লেখা আছে 4 নম্বরে গিভেন দেওয়া আছে ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট। নরমাল প্রফিট আমরা কিভাবে বের করব? নরমাল প্রফিট বের করতে হলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ এই 3 নং ওয়ার্কিং এর আগে আমি বলি, এই 3 নং ওয়ার্কিং এর আগে আমরা বের করেছিলাম ক্যাপিটাল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওইখানে যে ক্যাপিটাল এমপ্লয়েড পাইছিলাম, ভালো করে মনে রাখো, এই 3 নং এর আগে যে ছকটা করেছিলাম সেইখানে ছিল কি এভারেজ ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওই যে উত্তরটা বেড়েছিল 41,20,000 টাকা বেড়েছে, সেটা নিয়ে আসবো এবং সাথে কি আমরা গুণ NRR, অর্থাৎ আমরা যে নরমাল রেট অফ রিটার্ন পেয়েছিলাম সেটা এখানে প্রয়োগ করব। তাই 41,20,000 যদি আমরা NRR দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমাদের আসে 4,94,400 টাকা নরমাল প্রফিট পাচ্ছি। এখন সুপার প্রফিট বের করে আর সোজা। এখন কি করতে হবে? সুপার প্রফিট বের করতে হলে আমাদের তৃতীয় নম্বরে মেইনটেনেবল প্রফিট থেকে ভালো করে মনে রাখবা, মেইনটেনেবল মেইনটেনেবল প্রফিট থেকে আমরা নরমাল প্রফিট বাদ দিব। ভালো করে লক্ষ্য করো, আমরা এই মেইনটেনেবল প্রফিট থেকে আমাদের কি করতে হবে? নরমাল প্রফিট, আমরা নরমাল যে প্রফিটটা পাইছি এই যে 4,94,000 টাকা, 4,94,400 টাকা, এটা বিয়োগ দিব। অর্থাৎ আমাদের মেইনটেনেবল প্রফিট থেকে আমরা বাদ দিব কোনটা? আমরা বাদ দিব
নর্মাল প্রফিট যদি বিয়োগ, আচ্ছা, নর্মাল প্রফিট এবং এভারেজ প্রফিট বিয়োগ করার মাধ্যমে আমাদের এখানে আমরা মাইনাস ফিগার অর্থাৎ 51,600 টাকা মাইনাস ফিগার আসতেছে, তাহলে আমাদের সুপার প্রফিট হয় নি। দেখো এখানে বলছে গুডউইল অ্যাজ, যেহেতু দেয়ার ইজ নো সুপার প্রফিট, এখানে কোনো সুপার প্রফিট নাই ইন দিস বিজনেস, এই বিজনেসে কোনো সুপার প্রফিট নাই, সুতরাং সো উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ নো গুডউইল, সুতরাং আমরা বলতে পারছি না যে এখানে কোনো গুডউইল আছে। আচ্ছা, আমাদের এখন বের করতে বলছে কি ইন্ট্রিনসিক ভ্যালু মেথড বের করতে বলছে। আচ্ছা, ভ্যালু অফ শেয়ার আন্ডার ইন্ট্রিনসিক, আমাদের জাস্ট নেট অ্যাসেটটা বের করতে বলছে। একটু ভালো করে প্রশ্ন যদি পড়ি আমরা দেখি কি বলছে। ইট ইজ এ ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ ফাইন্ড আউট, একটু ভালো করে যদি আমরা বের করি প্রশ্নটা যদি দেখি, প্রশ্নে বলছে কি ফাইন্ড আউট, বের করো তাই ইট ইজ এ ভ্যালু অফ শেয়ার, এই কথাটা বলা মানে আমাদের জাস্ট শেয়ারের যে প্রথম ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটটা বের করতে হবে। এবং দেখো এই কথাটা যদি বলে ফাইন্ড আউট ইট ইজ এ ভ্যালু অফ অ্যাসেট শেয়ার, এই যে আমাদের এই বের করতে বলছে, ফাইন্ড আউট বের করো দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, এই আমাদের ভ্যালু অফ শেয়ার অর্ডিনারি, ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করতে বলছে। এই ভ্যালু অফ শেয়ার অর্ডিনারি শেয়ার বের করতে হলে নেট অ্যাসেট লাগবে, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার লাগবে। আমরা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার পাইছি, কিন্তু আমরা নেট অ্যাসেটটা পাইনি, আমাদের নতুন করে নেট অ্যাসেটটা তৈরি করতে হবে। নেট অ্যাসেটটা বের করতে হলে আমাদের মোট অ্যাসেট থেকে মোট লাইবিলিটিস বাদ দিতে হবে। আচ্ছা, অ্যাসেটটা কি কি আসবে? ঠিক আগের মতোই, আমরা একটু আগে যা যা পড়ছিলাম একটু ভালো করে লক্ষ্য করি। হুম এখানে এইখানে যে আমরা ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটটা বের করবো, এখানে কি বলা আছে? এখানে বলা আছে দেখো, অ্যাকাউন্টস রিসিভেবল, স্টক আছে, প্লান্ট আছে, ফ্যাক্টরি আছে। এই যে চারটা অপশন আছে, অ্যাসেটস এর চারটা অপশন আছে, এই চারটা অপশনের তিনটা অপশনের টাকা আমাদের সমন্বয় দেওয়া আছে। হ্যাঁ, উদ্দীপক, স্টক, প্লান্ট, ফ্যাক্টরি, এই টাকা দেওয়া আছে, সমন্বয়ের মধ্যে স্টক, প্লান্ট, ফ্যাক্টরির টাকা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই তিনটার টাকা আমাদের সমন্বয় থেকে আনা লাগবে। আর অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা আমাদের সমন্বয়ে বলা নাই, সুতরাং আমাদের উদ্দীপক থেকে এই টাকা নিতে হবে। আসো আমরা দেখি, অ্যাকাউন্ট রিসিভেবল কত, 7 লাখ টাকা, এটা আমরা কোথা থেকে নিছি একটু দেখো। অ্যাকাউন্ট রিসিভেবল দেখো, অ্যাসেটস এর পাশে অ্যাকাউন্ট রিসিভেবল 7 লক্ষ টাকা আছে, আমরা এইখান থেকে নিছি, কারণ আমাদের এই নিচের সমন্বয়ের মধ্যে যে সকল সম্পদ আছে তার মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল নাই, সুতরাং আমাদের উদ্দীপকের অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা নেওয়া লাগবে। স্টক ইন হ্যান্ড, প্ল্যান্ট এন্ড ফ্যাক্টরি, এই তিনটা জিনিসের টাকা নিচে দেওয়া আছে, যেমন স্টক 20,30,000 আছে, তারপরে প্লান্ট আছে 12,50,000, ফ্যাক্টরি আছে 13,10,000, এই টাকাগুলি আমরা কি সমন্বয় থেকে নিয়ে নিব। আচ্ছা, আমরা এই সমন্বয় থেকে টাকাগুলি নিয়ে নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। অ্যাসেটস যে পাশটা আছে, এই পাশে অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা এই টাকাটা নিছি উদ্দীপক থেকে 7 লক্ষর, স্টক এবং প্লান্ট এবং ফ্যাক্টরি, এই টাকাগুলি আমরা নিয়েছি কোথা থেকে? সমন্বয় থেকে নিয়েছি এই টাকাগুলি। আচ্ছা, আমরা এখন এই সকলগুলি অ্যাসেট যোগ করলে আমরা পাচ্ছি 52,90,000 টাকা পাচ্ছি। আচ্ছা, তারপর আউটসাইড লাইবিলিটি, এটা কিভাবে বের করবো? ঠিক একই জিনিস, আমাদের ব্যাংক ওভারড্রাফট ছিল 1,50,000, দেখো আমাদের উদ্দীপক যে ছিল, উদ্দীপকের লাইবিলিটিস এর পাশে কি ছিল? আমাদের ব্যাংক ওভারড্রাফট ছিল, অ্যাকাউন্টস পেবল ছিল, তারপরে ছিল প্রভিশন ফর ট্যাক্সেশন, এই জিনিসগুলি আমরা উদ্দীপক থেকে নিয়ে আসব, হুবহু যা আছে তাই নিয়ে আসবো। এখন আমরা মোট অ্যাসেটস থেকে মোট লাইবিলিটিস এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি নেট অ্যাসেটস। তারপর আমাদের এই নেট অ্যাসেটস এর মাধ্যমে আমাদের ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করতে পারবো। ভালো করে লক্ষ্য করে, ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করতে আমাদের যখন প্রশ্ন বলবে ভ্যালু অফ শেয়ার বললে আমরা কি করব? নেট অ্যাসেট থেকে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ দিব। নেট অ্যাসেটস আমরা পাইছি কত? নেট অ্যাসেট পাইছি 43,90,000 টাকা, সেই 43,90,000 টাকা লিখলাম। নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 3 লক্ষ ছিল, কিভাবে 3 লক্ষ শেয়ার ছিল?
আমরা একটু এটা তোমাদের বের করা নিজেরাই পারবা। আচ্ছা আমি একটু বলে দিই, এখানে আমাদের প্রথমে উদ্দীপকে কি দেওয়া আছে আমাদের বের করা লাগছে না। উদ্দীপকে আমাদের দেওয়া আছে 3 লক্ষ শেয়ার দেওয়া আছে, তাহলে আমরা অর্ডিনারি শেয়ার পেয়ে গেছি, আমাদের কি কষ্ট করা লাগবে না। তাহলে আমরা কি নেট অ্যাসেটস কে আমরা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ দিব। আমাদের ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বের করতে কি করা লাগে, নেট অ্যাসেট কে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ দিব। তাহলে নেট অ্যাসেট পাইছিলাম 43,90,000, তাকে আমরা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 3 লক্ষ দিয়ে ভাগ দিব। 3 লক্ষ শেয়ারকে 43,90,000 কে ভাগ দিলে আমাদের প্রতিটা অর্থাৎ ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার পেয়ে যাচ্ছি কত টাকায়, 14.63 টাকা। আশা করি ছোট অঙ্কটা বুঝতে পারবা।